তিনি যে কয়েকজনের কথা কোট করলেন, এখানে জামাত ইসলামী করে এমন অনেকে অনেক কথাই বলতে পারে, সেগুলো আমাকে ডিফেন্ড করতে হবে এমন কোনো দায়, আটানা পয়সার দায় আমার নেই, এটা আমি কখনো করবো না। আমি তো সদা সর্বদাই সমালোচনা করে আসছি। আমার বাপ ভুল করলে আমি তারও সমালোচনা করবো, এবং এতে আমি কোনো লজ্জাবোধ করবো না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে প্রথম খুতবার মধ্যে এই পয়েন্ট বলেছিলেন যে আমি যতক্ষণ সঠিক তোমরা আমাকে সাহায্য করবা, আইনুনি, আর যখন আমি ভুল পথে চলে যাব তোমরা আমাকে সোজা করে দিবা। তো যেই ভুল করবে, আমরা উস্তাদের ক্ষেত্রে এই নীতি আমরা মানি যে উস্তাদের ক্ষেত্রে, জাল্লাতের ক্ষেত্রে কারো অনুসরণ হয় না। এজন্য দেওবন্দি ওলামায়ে কেরামও কখনো সৈয়দ তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করতে গিয়ে তিনি যেভাবে মিলাদ কিয়াম করতেন, দেওবন্দিরা এটা করেন না কেন? তারা মনে করেন এটা তার একটা বিচ্ছিন্ন মত, যে ক্ষেত্রে তিনি অনুসরণীয় না। এরকম প্রত্যেকেরই বিচ্ছিন্ন কিছু মত থাকে, কার নাই, কোন আলেমের নেই। এজন্য তো ইমামরা ফতোয়া পড়তে গেলে আমাদেরকে এই মূলনীতি শুরুতেই শেখানো হয় যে কেউ যদি বেছে বেছে ইমামদের, বড় বড় ইমামদেরও বিচ্ছিন্ন মত অনুসরণ করতে শুরু করে, সে কখনোই হকের উপর থাকতে পারবে না। কিন্তু তিনি যে প্রসঙ্গটা টানলেন, যে শফিক সাহেব নাকি বলেছেন আমির হুম। জামাত যে তিনি ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবেন না, এই কথাটা তিনি কোথায় বলেছেন? আদৌ যদি বলে থাকেন তাহলে তিনি এটা ভিডিও প্লে করে আমাদেরকে শোনাতে পারেন। হ্যাঁ, আমি নিজেও যোগদান যেহেতু আমির জামাতের হাতেই হয়েছে, ওই সময়ও তার সাথে আমার এটা আলাপ হয়েছে। তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বললেন যে ইসলামী আন্দোলনের ভাইয়েরা আমাদের থেকে আলাদা হয়েছে, যাক, এটা তাদের পলিটিক্যাল ডিসিশন, এবং পীর সাহেবের প্রতি আমি সর্বদা শ্রদ্ধা রাখবো, কারণ ঐক্যের এই ডাকটা মহাসম্মেলনে লাখো জনতার সামনে প্রথমে তিনি দিয়েছিলেন। তো যারা আমার উপর কখনো এক পয়সা অথবা কোনো সামান্যতম কোন অনুগ্রহ করে, আমি এটা চিরকাল কৃতজ্ঞ থাকি, চিরকাল স্মরণ রাখি। কিন্তু তিনি বললেন যে তাদের এক কেন্দ্রীয় নেতা, তিনি যে সম্মেলনে বললেন যে জামাত থেকে আলাদা হয়েছি কারণ তারা বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, তাদের আমির এই টাইপের কথা বলেছে। তিনি কেঁদে ফেলে বললেন যে একটাবার আমাকে অন্তত একটা ফোন দিত, এতদিন একসাথে আসা বসা ঘনিষ্ঠতা, একটাবার ফোন দিয়ে তারা নিশ্চিত হতো। যদি আমার মুখ থেকে এমন কথা বের হতো, আমি ক্ষমা চেয়ে নিতাম। আমি এখনো মরে যাইনি, আমি জাতির সামনে এটার জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করতাম, যদি আমার এটা স্লিপ অফ টাং হয়েও থাকে। আর যদি আমি এটা না বলি, তারা এটা ক্লিয়ার হতো। কিন্তু এটা না করে তারা যে কথাটা বললো, এটা দুঃখ করে তিনি কেঁদে ফেললেন। তারপর আমি মনে করি যে এটা শুধু আমিরে জামাত বলে কথা না, সকলে মিলেও যদি ঘোষণা দেন যে জি। আমরা শরিয়া কায়েম করব না, তাহলে এটার সঙ্গে কেউ একমত হবে না। হ্যাঁ, এবং শরিয়া বলতে যদি এখানে শব্দের মারপ্যাচ খেলে, ওই যে বারবার বলছে যে আল্লাহর আইন চাই, তারা তো বলছে, কিন্তু শরিয়া শব্দটা কেন বলছে না? তো এখানে বুঝতে হবে যে এখানে শব্দ নিয়েই একটা, এই জামানায় যে পলিটিক্স, এখন পলিটিক্সই হলো ন্যারেটিভের পলিটিক্স আর শব্দের পলিটিক্স। বিগত আমলে এক জঙ্গি ট্যাগ দিয়ে কি পরিমাণ রাজনীতি করলো আওয়ামী লীগ, শুধু জঙ্গি ট্যাগ, মানে কাউকে হত্যার জন্য কিছু লাগবে না, খালি শব্দ একটা লাগিয়ে দিলেই চলবে। তো অনেক সময় এমন হয় আপনার বৃহৎ কাজ নষ্ট হবে জাস্ট একটা শব্দের জন্য। তো সাগর ভাই, শেষ পয়েন্টটা আমি শেষ করি। আপনি বলেছিলেন যে একটা ইসলামী দল থেকে অমুসলিম প্রার্থী হতে পারে কিনা, এটা প্রসঙ্গে আপনি বলেছিলেন। তো এটার জবাব আমি না দিয়ে রেজন রফিকে ভাই একটা কথা মাঝে বললেন যে যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যারা মুসলিম থাকবে তারা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে, এবং তারা তাদের কথাগুলো তারা রাজনৈতিক দলও করবে, তাদের কথাগুলো রাষ্ট্রের সঙ্গে উপস্থাপনও করবে, যাতে করে তাদের যে কোনো ধরনের সংকট সমস্যা এগুলো রাষ্ট্র দূর করতে পারে। এই পয়েন্টটা তিনি যদি বলেন, তাহলে যেই আসনে জামাতের অমুসলিম প্রার্থী আছে, সেই আসনের মেজরিটি কারা? সেই আসনের মেজরিটি যদি মুসলিম হতো আর তাদের উপর কোনো অমুসলিমকে চাপিয়ে দেওয়া হতো, তাহলে প্রশ্নটা যৌক্তিক ছিল। কিন্তু আজও আমি ওই সেই প্রার্থীর আসনের যিনি নির্বাচন কমিটির সদস্য সচিব, এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে পলিসি সামিটে আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তিনি নিজে বললেন যে সেখানে 60% ভোটারদের 60%ই হলো হিন্দু ভোটার, সনাতনী ভোটার। তো তাদের প্রতিনিধি যেহেতু তিনি হচ্ছেন, ম্যাক্সিমামই যেখানে অমুসলিম, অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী, তাহলে সেখানে তাদের প্রতিনিধি হতে বাধা কোথায়? এবং তিনি যে প্রতিনিধি হচ্ছেন জামাতের পক্ষ থেকে, জামাতের যে মূলনীতিগুলো আছে, গঠনতান্ত্রিক যে ধারাগুলো আছে, এর সঙ্গে একমত হয়েই তো তাকে হতে হবে, এর বাইরে তো না। তিনি সেখানে গিয়ে ইসলামের বিপক্ষে, আইনের পক্ষে কথা বলবেন, এবং জামাত যে আদর্শ লালন করে সম্পূর্ণ এর বিরোধী কথা বলবেন, এর সুযোগই তো তার জন্য নেই। এমন হলে তো দলই তাকে রাখবে না, তিনি বহিষ্কৃত হবেন। তো তিনি তার যারা বাংলাদেশে সংখ্যালঘু জাতি আছে তাদের প্রতিনিধিত্ব করবেন, তাদের কথাগুলো তুলে ধরবেন। তো আফগানিস্তান একটা ইসলামী ইমারা হয়ে গিয়েছে, সেখানেও আপনারা দেখেছেন যে তাদের সরকারের ভেতরে
তারা দায়িত্বশীলদের ভেতরে শিয়া হাজারা গোষ্ঠীর লোকও রেখেছে, যারা মুসলমানকে মুসলমান না এটা নিয়ে সেই বিতর্কে আমি যাচ্ছি না। এটা রেজন রফিক ভাই আমার চাইতে আরো ভালো অবগত আছেন। এরকম গোষ্ঠী যাদেরকে অনেকে মুসলমান মনে করে না, তাদের প্রতিনিধি ইসলামী ইমারা আফগানিস্তানের ভেতরেও তারা ক্ষমতায় রেখেছেন। তাহলে কি বোঝা গেল যে প্রতিনিধি থাকা এটা দোষণীয় কিছু না। এবং তিনি যখন একটা ইসলামী সংগঠন থেকে প্রতিনিধিত্ব করছেন, এটা তো আরো ভালো। কারণ তিনি এর ভ্যালুস, এর ভিশন, মিশন এগুলোর সাথে একমত হয়েই তো তিনি এখানে কাজ করবেন। তো এতে অবশ্যই সংখ্যালঘুদের অধিকার রক্ষা হবে এবং বিশ্ব ঠিক। দেখবে। স্বীকার করতে হয় সেই জিনিস যেটা আগে কখনো স্বীকার করা হয়েছে বা এমন কোনো পরিবেশ ছিল। যেমন আমাকে যদি আপনি লিখে দিতে বলেন, এই যে ফেস দ্য পিপলের স্টুডিওতে আমি বসা, আপনি আজকে অনলাইনে ঘোষণা দিলেন যে আমি আলী হাসান ওসামা এটা যাতে লিখে দেই যে অফিসটা আমার না, আমি তো হাসতে হাসতে লোটাবুটি খাবো যে এটা আমার, এই কথাটা আসলো কোত্থেকে? নতুন করে আমাকে কেন লিখে দিতে হবে যে এটা আমার না? যে দাবি করে প্রমাণ তাকে দিতে হয়, যে দাবিই করে না, অস্বীকার, তো কিন্তু সেখানে উনি তাকে প্রমাণ দিতে হয় কেন না। তো রিজন এখন রফিকে তো অনেকগুলো আহ, রেফারেন্স দিলেন, জি জি, অনেকগুলো না রেফারেন্স দিলেন। এটাই তো আমি বললাম যে তিনি আপনি মাঝখানে সরে গিয়েছিলেন, এজন্য পয়েন্টটা হয়তো আপনার মিস হয়েছে। যে তিনি যে 8টা পয়েন্ট বলেছেন তার একটাও তো দাবির সাথে প্রমাণের মিল নেই। একটা পয়েন্ট এমন কথা নেই যে জামাত করতে চাইলে এর কর্মী হোক, সহযোগী সদস্য হোক বা রোকন হোক, হতে চাইলে মাওলানা মওদুদীকে আকীদার ইমাম অথবা ফিকহি মাযহাবের ইমাম অন্তত মানতে হবে এবং তার সঙ্গে প্রতিটা আকীদার ধারা, প্রতিটা ফিকহি মাসালার ধারায় একমত হতে হবে, এমন একটা বাক্য তিনি দেখান, আমি আমার কথা উইথড্র করে নিব। আর যদি না দেখাতে পারে, তিনি 8টা কেন 800 পয়েন্টে যদি দেখান, আসমান জমিন থেকে হাওয়াই পয়েন্ট, এটা তো হাস্যকর হবে। এতটুকু তার কমন সেন্স থাকা দরকার যে দাবির পক্ষে প্রমাণে মিল থাকতে হয়। না হলে কোত্থেকে ধরে এনে কপি পেস্ট করে দিবেন, আর জাস্ট সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না। তিনি দাবির পক্ষে একটা প্রমাণ দিক, আমরা আমাদের বক্তব্য উইথড্র করবো, কোনো সমস্যা নেই। আমরা যতদিন বেঁচে আছি অবশ্যই আমরা অতি সংক্ষেপে বলছি, সেটা হলো বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। এ মাটির শিকড়ের সাথে ইসলাম মিশে আছে। এরপরও স্বাধীনতার এই 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করলাম, ইসলামপন্থীরা যে ক্ষমতায় আসতে পারেনি, এর মূল কারণই পারস্পরিক কাদা ছোড়াছড়ি, একদল আরেক দলকে ফতোয়া দিয়ে ট্যাগ লাগিয়ে দমানোর চেষ্টা করা। আমি মনে করি যে বৈচিত্র্যের ভেতরে ঐক্য, বড় সুন্দর একটা শিরোনাম দিয়ে বই লিখেছেন কাজী মোতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। বৈচিত্র্যের ভেতরে ঐক্য, ইত্তেহাদ মা আল ইখতিলাফ, এটা যদি আমরা করতে পারি, ইলমি মাযহাব, ইলমি মাসালা ইখতিলাফ থাকতেই পারে, চারো মাযহাবের মধ্যে কত ইখতিলাফ, কিন্তু এতটা সত্ত্বেও 1000 বছরের বেশি পৃথিবীতে খেলাফত ছিল। তো এখন যদি আমরা এটা ভাবি যে প্রতিটা বিষয় অন্য, আমি যা ভাবি আরেকজনকে তা ভাবতে হবে, কোশ্চিন কালো ইসলামপন্থীরা এদেশে অগ্রসর হতে পারবে না। যদি হতে চাই, ছাড়ের মানসিকতা নিয়ে হতে হবে। এবং আমি মনে করি দূর থেকে গালিগালাজ না করে, ঢিল ছোড়াছুড়ি না করে, পারস্পরিক একসাথে এসে বসে একসাথে চা খেয়ে এই বিষয়গুলো যদি টেবিল টকের মাধ্যমে সমাধান করা হয়, বহু কিছু সমাধান হবে। যেমন এই যে আজকের আলোচনাটা, এটাও দরকার ছিল না এভাবে ওপেনলি লাইভে আসা। বরঞ্চ এটাও যদি আমরা পাশাপাশি চা খেতে খেতে আলোচনা করতাম, এর চাইতে আরো সুন্দর পয়েন্টে বের হয়ে আসতো। কিন্তু এমন একটা সময় আমরা উপনীত হয়েছি যখন অত্যন্ত দুঃখজনক ভাবে নির্বাচনের কাছাকাছি টাইম, দরকার ছিল কি আর আমরা কাজ করছি কি। তো আমি মনে করি যে এই ফতোয়া, ঢিল ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি এগুলো বাদ দিয়ে অন্যের মতকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে, ইত্তেহাদ মা আল ইখতিলাফ। সর্বশেষ আমি বলবো, সংখ্যালঘু